দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে বরিশাল জেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামে। আমরা আছি একটি সমন্বিত খামারে, একই সাথে একটি জায়গাতে কিভাবে মাছ চাষ করা সম্ভব বা কিভাবে মুরগি পালন সম্ভব বা গরুর খামার করা যেতে পারে তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যাদের এরকম পতিত জমি আছে তারা চাইলেই কিন্তু সমন্বিত খামার করে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। সকলকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সঙ্গে আছি আমি নুসরাত জাহান, থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল জেলার চরমোনাই ইউনিয়ন চরমোনাই গ্রামের একটি সমন্বিত খামারে। আমার সাথে আছেন জনাব পলাশ, তিনি এই খামারের দেখাশোনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। কতদিন যাবত আপনি এই খামারের দেখাশোনা করছেন? এই আড়াই বছর। আড়াই বছর। আচ্ছা, আপনি এখানে যে মাছগুলো এখন ওজন করছেন, এই মাছগুলো কতদিন বয়সে এনেছিলেন? এক বছর, মানে ছোট রেনু আনছি, মানে একদিনের। এই মাছটা একটু দেখাবেন? মাছটা দেখে কাতল মাছ। কাতল মাছ। জি। কত কেজি ওজন হতে পারে আনুমানিক? 3 কেজি। আচ্ছা, এটা কি এই পুকুরেই ছিল? জি, এগুলো একদম ছোট ছোট ছিল। জি। বাহ, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় সাইজের একটি কাতল মাছ। আচ্ছা ভাই, নিয়ে যান এটা। আচ্ছা, এই খামারে মাছ মুরগির বাইরে আর কি কি আছে? কৃষি প্রকল্পের গাছ আছে আমাদের, ফলের গাছ, যেমন রামবুটান কলা আছে, তারপর সবরি কলা আছে, সাগর কলা, তারপরে আপনার বোম্বাই মরিচ আছে, তারপরে পেঁপে আছে, তারপর রামবুটান গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির কচু আছে, বড় মানসম্পন্ন। জি, এখানে আপনারা যে মাছগুলো ধরছেন, আমি অনেকগুলো পাঙ্গাস মাছ দেখতে পারলাম। এছাড়া আর কি কি মাছ এই পুকুরে আছে? এছাড়া শিং মাছ আছে, মাগুর মাছ আছে, তারপর সাদা মাছ আছে, যেগুলো রুই, কাতল, মৃগেল বলে। আচ্ছা, এই যে মাছগুলো ধরে ধরে যে আপনারা ওজন করছিলেন, এই পাঙ্গাসগুলো তো বেশ ছোট সাইজের। এই পাঙ্গাসগুলো কি বাজারে বিক্রি হবে? জি না, এগুলো বাজারে বিক্রি হবে না, এগুলো অন্য পুকুরে আমরা সেল দিচ্ছি, বিক্রি করছি। তারা বড় করে বাজারে সেল দেবে, বাজারে সেল করবে। আচ্ছা, এই যে পাঙ্গাসগুলো আপনারা ওজন করছেন, এই পাঙ্গাসগুলো কতটুকু বয়সে এনেছিলেন? এগুলো একদিন দুই দিন বয়সের, ছোট, এক বছর আগে আনছি। আচ্ছা, এখানে তো আরো অনেক, আপনি যেহেতু গাছের কথা বললেন, সবজির কথা বললেন, আরো অনেকগুলো পুকুর আছে, খামারও আছে। আপনি কি একটু আমাকে ঘুরে দেখাবেন অন্য পুকুর এবং খামারগুলো? প্লিজ চলুন। ভাইয়া, আপনি শুরুতেই বলছিলেন যে সমন্বিত খামার এবং এখানে বিভিন্ন রকমের ফলের গাছ, সবজির গাছ আছে। এই যে আশেপাশে যে কলার গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের কলা? এগুলো বিভিন্ন প্রজাতির কলা, যেমন এটা আছে, এটা হলো আপনাদের জিনিয়ান কলা। কলা গাছের চারা, এটা কলা কেটে ফেলা হয়েছে। আচ্ছা, এই সামনে আছে, আর এই পাশে আছে বিভিন্ন প্রজাতির কলা, কাঁঠালি কলা। এখানে পেঁপের গাছও দেখছি। এই পেঁপে গাছগুলো কত বছর ধরে লাগাইছেন? পেঁপে শুরু থেকেই আছে, পেঁপে শুরু থেকে। জি, মানে সিজন ভেদে বিভিন্ন প্রকারের। কি জাতের পেঁপে আছে? পেঁপে তো দেশি পেঁপে, দেশি পেঁপে সব। আচ্ছা, আর এই যে কলার ছড়াগুলো আছে, এই কলার ছড়া সাধারণত কত বছর বয়সী হতে পারে? এটা 6 মাস বয়স। 6 মাস বয়স। আর এই গাছের বয়স যদি চিন্তা করি, গাছের বয়স আরো 2 মাস বেশি, 1 বছর হবে। 1 বছর, মানে 1 বছরের মধ্যে একটা কলা গাছ থেকে মোটামুটি কলা পাওয়া যায়। এখানে এই যে রামভুটানের চারা দেখছি, এই রামভুটানের চারাগুলো কত করে কিনেছিলেন আপনারা? এগুলা কিনছি 1100 করে পিস কেনা হয়েছে। 1100 করে? জি, আবার কেরিং খরচ আছে। তখন ছিল ছোট, একদম ছোট চারা, চারা গাছ ছিল, প্যাকিং করা। এই যে রামভুটান গাছগুলো আপনারা লাগিয়েছেন কি বাণিজ্যিকভাবে বিক্রি করবার জন্য নাকি নিজেদের খাওয়ার জন্য? না, বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য, মানে কাজের জন্য। আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে বাজারে বিক্রি করবেন। প্রত্যেকটা পেঁপে গাছে আমি দেখছি পেঁপে ধরে আছে, এবং এখানে একটা পাকা পেঁপে, প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চাই, 2-3টে পাকা পেঁপে একসাথে। এবং দেখুন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের দেশি পেঁপে। এটা কি আমাদের দেশি জাতের পেঁপে? জি, এটা আমাদের দেশি। এগুলো খেতে কেমন হবে? খুব মিষ্টি হবে। কোনো সার কিছু কি দেন? জি না, একেবারে সারে অর্গানিক। জি। এই পেঁপেগুলো কি বাজারে নিয়ে বিক্রি করেন আপনারা? জি, বাজারে বিক্রি করি। কি রকম কি দাম পাওয়া যায়? এটা অনেক সময় কেজি হিসাবে বিক্রি করি, আবার অনেক সময় পিস হিসাবে বিক্রি হয়। আচ্ছা, এই যে এখানে যে এত রকম সবজি, এত রকম ফল, তারপরে মুরগির খামার আছে, মাছ আছে, কতটুকু জমি? পুরো জমিটা কতটুকু? এখানে 6.5 একর আছে। 6.5 একর? জি। এই জমিটা কি পুরোটাই হচ্ছে যে এই খামার যার, তার নিজের কেনা জমি? সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল কায়সার। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে প্রজেক্ট দেখতেছেন, এটার নাম হলো তাজ। মূলত আমার মায়ের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে।
এটা প্রথম নাম ছিল তাজ মৎস্য হ্যাচারি। আমাদের মূলত প্রথমত হ্যাচারি ব্যবসা ছিল, আর বলতে পারেন এই মাছের ব্যবসাটা আমাদের পারিবারিক ব্যবসায়ী বলা যায়। আমাদের আব্বাজান থেকে শুরু করে আমাদের এই মাঠে যে পুকুরগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে অনেক বড় বড় মাছ ছিল, এখনও আছে, 20, 25, 30 কেজি ওজনের মাছও আছে। সেখান থেকে ডিম সংগ্রহ করে আমরা কার্প জাতীয় মাছের পোনা উৎপাদন করতাম। দক্ষিণ অঞ্চলে একসময় আমরা অনেক মাছ উৎপাদন করছি এবং সরকারিভাবে পুরস্কৃত হয়েছি। তো এরপর থেকে তেলাপিয়ার নাইল নদীর মাছের জাতের যে নাইলন টিকাটা আছে, এই তেলাপিয়ার বাচ্চা আমরা উৎপাদন করতাম আমাদের হ্যাচারি। এরপরে আমরা মুরগির হ্যাচারিও করছিলাম। এখন মূলত আমাদের কৃষি এবং মাছ নিয়ে আমাদের কাজ। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর এখানে প্রায়, আমার যে এই প্রজেক্টটা দেখলেন, এখান থেকে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ কেজি মাছ উৎপাদন হয়। এই মোটামুটি বিভিন্ন জাতের কলা এখানে আছে। আর এই যে উপরে মুরগি, নিচে মাছ, নদীর পানি আপ ডাউন করতেছে, পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই। আর মুরগির যে বিটটা আসে, ওর মল থেকে মাছের খাদ্য উৎপাদন হয়। এখানে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন এই জাতীয় উপাদানগুলো মাছে খায়। আর এখানে যেহেতু নদীর পানি আপ ডাউন করে, মাছগুলো খুব সুস্বাদু হয়। ভাইয়া, সবগুলো কলার ছড়ি কাঁচা, কিন্তু এখানে আমি এই যে একটা কলা দেখতে পাচ্ছি, কলার ছড়িতে পাকা কলা, এটা কি খাওয়ার উপযোগী হয়েছে? জি, এটা খাওয়ার আপনি উপযোগী। পাশে চলে আসবেন দয়া করে। জি, এটা খাওয়ার উপযোগী এবং পেকে বাজারজাত গেছে? করা যাবে। জি, পেকে গেছে। আচ্ছা, আমি একটা কলা একটু খেয়ে দেখতে চাই। অবশ্যই। আপনি যদি কিছু মনে না করেন, একটা কলা দেন। এই কলা থেকে কোনো সার দেন আপনারা? পাকে না পুরো। আচ্ছা আচ্ছা, তো খেয়ে দেখেন। একটু আমি দেখতে চাই। হালকা হালকা হলুদ রং হয়ে হ্যাঁ, গেছে। হলুদ রং। অনেক সময় অনেকে বলে থাকে যে কার্বাইড দিয়ে হলুদ রং করা না, হয় না, কলাগুলো। এগুলা কিছু দেওয়া হয় না। এটা কি একদম হলুদ? একদম হলুদ হবে। পাকলে হলুদ হয়ে যায়। কতদিন বয়স আছে এই ছুরিটার, যেহেতু এটা পাকার পর্যায়ে সেটার চলে বয়স আসছে? 4 মাস আছে, গাছ লাগানো 1 বছর। দর্শক, এত টেস্টি কলাটা, এবং সত্যি এই ধরনের কলা গাছ থেকে পেড়ে খাওয়ার অভিজ্ঞতা এটা আমার প্রথম হলো। ভাইয়া, খুবই মজা। জি। আপনি তো বলছিলেন যে আপনাদের এখানে কলা, পেঁপে, তারপরে আমি কিছু বড়ই গাছও খেয়াল করলাম, জি, বড়ই বড়ই গাছ গাছ, আছে। আমড়া গাছ সহ মোটামুটি সব রকম সব ফলের ফলই আছে, জি। গাছই আছে। এগুলো কি সবই বাজারে বিক্রি হয় ফলগুলো? বড়ই বিক্রি হয় না, বড়ই আমাদের নিজেদের লাগে, বাসা বাড়িতে লাগে। খাওয়ার জন্য। আচ্ছা, আর লেবু বিক্রি হয়, লেবু বিক্রি করি। আচ্ছা, এখানে মুরগির খামার ছাড়া কি আর কোনো খামার আছে? আর গরুর খামার আছে। গরুর খামার, কতটি গরু আছে? গরু এখন নাই, এখন আছে গাবি আছে আপনাদের 2টা, আর বাছুর আছে, বড় ষাঁড় আছে 2টা বড়, আর বাছুর আছে 3টে। আচ্ছা, এগুলো কি শুধুমাত্র পরিবারের চাহিদা মেটানোর জন্য কি গরুর খামারটা? হ্যাঁ, গাবি হচ্ছে পরিবারের দুধ টুধ লাগে এই জন্য, জি, জি। আর হইলো ষাঁড় গরু হলো আমাদের বাজারজাত করার জন্য। আচ্ছা, এই তো গেল গরুর খামার নিয়ে আপনার কাছ থেকে কথা শুনলাম, বেশ গাছপালা, ফলের গাছও দেখলাম। এবার একটু আমরা মুরগির শেডে যেতে চাই। জি, একটু অবশ্যই। আমাকে মুরগির শেডটা ঘুরিয়ে দেখাবেন। থ্যাংক ইউ, চলেন। চলেন। আরে আকিস ফিরাইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। পলাশ ভাই, এখানে সবগুলো আমরা ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি। জি। এখানে কতগুলো মুরগি আছে? এখানে এই শেডে আমাদের 2500 মুরগি আছে। 2500? জি। এই শেডের ব্যাপারে একটু কথা জানতে চাই। শেডগুলো বানাতে কত খরচ হয়েছে? শেডগুলো মিনিমাম 2 লাখ টাকার উপরে গেছে। 2 লাখ টাকার উপরে গিয়েছে যখন বানিয়েছেন। জি, এই যখন শেডগুলো তো বেশ বানিয়েছি। আগে বানানো হ্যাঁ, হয়েছে? পুরনো শেড। আচ্ছা, তো এখানে আপাতত 2500 মুরগি আছে, কিন্তু 2500-র বেশি কি এখানে রাখা সম্ভব? শীতে সম্ভব, মনে করেন 3000 পালা যায়, কিন্তু গরমে একটু কম পালা ঠিক। আচ্ছা, আর এই মুরগিগুলো তো সবই আপনারা মাংসের জন্য পালছেন? জি, মাংসের জন্যই। আচ্ছা, এখানে যে মুরগিগুলো আছে, এগুলোর ওজন কতটুকু হতে পারে? এখন ওজন আপনার 1.5 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি এইভাবে আছে। বাজারে পাঠানোর উপযোগী হয়ে গেছে কি? আরও আমাদের 1 সপ্তাহ পর ছাড়া পাঠাবো না, কারণ 2 কেজির উপরে না হইলে আমাদের তত প্রফিট আসবে না। দাম পান না ভালো? দাম ভালো পাই না, যার কারণে প্রফিটও কম আসবে। আচ্ছা, ব্রয়লার মুরগিগুলো আপনারা কত করে বিক্রি করছেন? এখন আমরা পাইকারি বিক্রি করছি 120, 25 এভাবে। কেজি দর? জি, কেজি দর। কিন্তু বাজারে আরো একটু বেশি দাম। হ্যাঁ, একটু বেশি দাম। বেশি দামে বেশি দামে বিক্রি করে তারা। কিনতে হয়।
আচ্ছা, আপনারা যখন এই মুরগিগুলো সেল করছেন তখন কি পাইকার আপনাদের এখানে এসে নিয়ে যায়? জি, এখান থেকে নিয়ে যায়। আপনাদের কোথাও নিয়ে যেতে হয় না, না? আমাদের নিয়ে যায় না। আচ্ছা, সেক্ষেত্রে ওনারা মুরগি পরিবহনের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করে মুরগিগুলো এখান থেকে নিয়ে যান? তাদের নিজস্ব গাড়ি আছে, পিকআপ গাড়ি আছে, ওখানে খাসা সিস্টেম বানানো আছে, ওইভাবে ওটার ভিতরে আমরা মাইপে দিই, তারা ধরে চলে যায়। ভাইয়া, এই ঘরগুলো যেরকম খোলামেলা, আসলে আপনারা কি এরকম পরিকল্পনা করেই বানিয়েছেন বা কারো কাছ থেকে কি পরামর্শ নিয়েছেন? কেন মনে করেন ব্রয়লার শেডে, ব্রয়লার মুরগিতে পালার জন্য এর হলো গরম হলো সবচেয়ে বড় শত্রু। এর গরম লাগলে স্টক করবে, হিট স্টক করে মারা যায়। আচ্ছা, যার কারণে খোলামেলা পরিবেশ হইলে তাহলে মুরগিটা ভালো থাকে, সুন্দর থাকে, ওয়েটও বাড়ে। এই জন্য এইসব পরিকল্পনা করেই আর কি আমাদের এই বানানো। যেহেতু এই জায়গাতে অনেক গাছপালা আছে, পাখিরা অনেক সময় এসে মুরগির শেডগুলোতে বেশ একটা উপদ্রবের সৃষ্টি করে, ওটা কি এখানে ঘটে কিনা? হ্যাঁ, ঘটে। আপনাদের দেখছেন কিনা জানি না, কিছুক্ষণ আগে শালিকটা ছিল, ভিতরে ঢুকে রাদার খায়। আচ্ছা, কিন্তু এগুলোরে আমরা মানে চেষ্টা করি তাড়াবার জন্য, কিন্তু তারপর তো রাখা যায় না, পাখি তো আসে ঢুকি। আচ্ছা, অনেক সময় হয় কি যে বিভিন্ন পাখি রোগ বহন করে নিয়ে আসে, সেই রোগগুলো আসলে মুরগির মধ্যেও ছড়িয়ে যায়, এরকম কি কোনো ঘটনা এই খামারে ইতিপূর্বে ঘটেছে কিনা? আমাদের সেটা ঘটে নাই। আচ্ছা আচ্ছা, সেটা ঘটেনি না। যখন মুরগিগুলো অসুস্থ হয় তখন আপনারা কিভাবে মুরগিগুলোকে চিকিৎসা দেন? এগুলো আমাদের ডাক্তার আছে, ডাক্তারের সাথে আলোচনার মাধ্যমে সে ট্রিটমেন্ট ওষুধ দেয়, আমরা এগুলো তারা ভিডিও করে তারা দেখাই, জি, বা সে আসার পর এগুলো কাইটটা দেখিয়ে তারপর সে ট্রিটমেন্ট চালায়। আচ্ছা, এই মুরগিগুলো কি ধরনের খাবার খায়? এগুলো হলো ফিড জাতীয় খাবার আমরা কিনে আনি, ওইটাই খাওয়াই। সেটা কি আপনারা কিনে আনেন নাকি নিজেরা প্রস্তুত করেন? আমরা এটা প্রস্তুত করি না, এটা আমরা কিনে আনি। আচ্ছা, প্রত্যেক দিন কি পরিমাণ এই শেডে, যেহেতু আপনি 2500 মুরগি আছে আনুমানিক বলছিলেন, তো কি পরিমাণ খাবার লাগে প্রত্যেক দিন? মানে আপনার বাচ্চা থেকে আস্তে আস্তে তো বেশি লাগে, প্রথম কম লাগে। এখন আমাদের যে চলতে 4 বস্তা প্রায় 200 কেজির মতো খাবার লাগে প্রত্যেক দিন। বেশি লাগে, 200 কেজি, মানে এক বেলায় 200 কেজি লাগে। এক বেলায় 200 কেজি, মানে 2 বেলা দিই আমরা। কত বেলা খাবার দেন? 2 বেলা 400 কেজির মতো খাবার যাচ্ছে। আচ্ছা, আপনারা কি এই মানে এই যে এই শেডের মধ্যে কখনো কি লেয়ারের বা ডিমের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো পালন করেছেন? সেগুলো আমি আসার আগে ছিল, প্রথমে ছিল, তারপরে এর ভিতরে বেশি পানি হওয়ার কারণে আচ্ছা এগুলো তলায় গেছিল। তলায় যাওয়ার পর ওই সময় আমাদের মুরগি বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। পরবর্তী থেকে আর এখানে উঠায় না, তখন ওইখানে চলে গেছি আমরা। আচ্ছা, এই মুরগিগুলো দেখলাম পানির একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগে যেমন ছিল যে একটা পটের মধ্যে পানি খেতে ঝুলিয়ে দেওয়া হতো, এখন আপনারা যে এই সিস্টেমটা করেছেন, এতে করে কি মুরগি সুস্থ থাকে? এই মুরগিতে সুস্থ থাকে মানে আপনি মনে করেন পটে আমি পানি দিলাম, 1 পট ভরে পানি দিলাম, কিন্তু ওই পানিটা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের জানি না আমরা, তখন এই মুরগিগুলো অ্যাক্সিডেন্ট করবে। এরকম পানি খাইতেই হইবে, খাবার দেন না দেন পানি দিতে হবে। এই জন্য এই লাইনগুলো দিলে আপনারা সবসময় পানি এটা অনবরত থাকবেই, তার ইচ্ছে মতো পানি খাইতেছে, আমাদের সমস্যা নেই, টেনশন থাকে না। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনারা দেখলাম যে ছাদের মানে চালাটার উপরে পানি স্প্রে করে দিচ্ছিলেন, এটার কারণটা কি? এটার কারণ হলো অতিমাত্রায় তাপ দাহ শুরু হইলে তখন টিনের গরমে ওই তাপটা ভিতরে ঢোকার পর মুরগিগুলো গরম হয়ে যায়, তখন তারা স্টক করতে পারে। এই জন্য টিনটারে ঠান্ডা রাখার জন্য আমরা এই ব্যবস্থাটা করছি, এবং যাতে ভিতরে মুরগিগুলো ভালো থাকে। আচ্ছা, এই মুরগিগুলো যখন ছোট বাচ্চা এনেছিলেন তখন কি কোনো ইনজেকশন দিতে হয়েছিল? যেহেতু নানান রকম রোগ হয়, ভ্যাকসিনেশন করতে হয়। আমরা ভ্যাকসিন দিচ্ছি, মানে ভ্যাকসিন তো এখন পুশ করা লাগে না, এখন পানির সাথে মিশিয়ে দেওয়া লাগে। আচ্ছা, খেয়ে নিচ্ছে? হ্যাঁ, খেয়ে নিচ্ছে। আচ্ছা, তো কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয়? এটা 3 দিন পর, 15 দিন পর আমরা করাই, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে। পরে আর করা লাগে না। আচ্ছা, যখন একেবারে ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন তখন প্রত্যেকটা বাচ্চার কত মূল্য ছিল? ওটা তো মানে বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। আমরা এই বাচ্চা কেনা হয়েছে আমাদের মনে করেন 13 টাকা করে, আবার এখন আবার দাম বাড়তি, এখন 25 টাকা 30 টাকা যাচ্ছে। এইভাবে কিনে আনছি আমরা, যখন যে রেট থাকে। এটা কি ডিমের দামের সাথে ওঠানামা করে? না, এটা হচ্ছে কি যারা হ্যাচারি মালিক যারা আছে বা হ্যাচারি আছে, তারা একটা দাম রেট ফালায় যে আমার বাচ্চার এই দাম, আমার বাচ্চার এই দাম, ওইভাবে আমাদের কিনে আনতে হয়। আচ্ছা, এই মুরগিগুলো তো বেশ চঞ্চল দেখছি, আমি একটু একটা মুরগি আমি তো ধরতেও পারছি না,
আমি একটু একটা মুরগি আমি ধরতে চাই। সাধারণত আমরা বাজারে যখন ব্রয়লার মুরগিগুলো দেখি প্রিয় দর্শক, সেই মুরগিগুলো দেখা যায় বেশিরভাগ সময় চুপচাপ করে বসে থাকে, কিন্তু এই শেডের মধ্যে সব মুরগিগুলোই বেশ চঞ্চল। আর এটা কি আসলে আপনাদের এই শেডের যে প্রাকৃতিক আবহাওয়াটা বা রক্ষণাবেক্ষণ এটার কারণেই কি এরকম? জি জি, পরিবেশের কারণে এটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, যখন কেউ বাচ্চা কিনতে যাবে সেই বাচ্চার কোন কোন সাইনগুলো দেখে বা কোন কোন চিহ্নগুলো দেখে বুঝতে পারবে যে বাচ্চাটা সুস্থ সবল? বাচ্চাগুলো বিভিন্ন উপায় দেখা যায়, যেমন বাচ্চার ওয়েট গ্রোথ কেমন, মানে বাচ্চার ওয়েট কেমন আছে, বাচ্চার ঠ্যাং পা দেখতে হয়, পা কি মোটা আছে কিনা, হ্যাঁ, এইসব বিভিন্ন কারণ দেখেই আমরা বাচ্চাগুলো আনি। তারপর অনেকগুলো বাচ্চা কিনি আমরা, যেমন কোম্পানির সুনামের উপরে বিগত দিনে যারা এই কোম্পানির বাচ্চা নিয়ে লাভবান হয়েছে বা ভালো হয়েছে, এইসব ব্যাপার দেখেই আর কি আমরা বাচ্চাগুলো আনি। আচ্ছা, আপনাদের এই খামারে তো অনেক কিছু আছে, যেমন হচ্ছে একদিকে যেমন মুরগি আছে, মাছ আছে এবং অন্যান্য রকমের ফল সবজি আছে। তো আমি যদি লাভ ক্ষতির হিসাব করি, কীরকম আয় ব্যয়টা আসলে কীরকম? আয় ব্যয় চিত্র ফার্মাররা যারা আছে এখন সবাই এখন লস। আচ্ছা, ব্রয়লার কন আর সোনালি কন প্রত্যেকটা ফার্মারই এখন ধরা, মানে বাচ্চার দাম যা আছে কিন্তু খাবারের দাম বেশি, খাবারের দাম বেশি থাকাতে আমাদের কষ্ট বেশি পড়ে যাইতেছে। কষ্ট বেশি পড়ার কারণে বাজার যখন আমরা বাজারজাত করতে যাই, হ্যাঁ, বডি ওয়েটের দাম কম, বডির দাম কম থাকাতে আমরা লস খেতেছি। বছরে কোন সময়টাতে আপনারা একটু মুরগির দামটা ভালো পান? মানে বিগত বছরে আমরা মোটামুটি দাম পাইছি বা আমাদের লাভও হয়েছে, কিন্তু ইদানিং আমাদের এই মানে বাচ্চার দাম যা আছে কিন্তু খাবারের দাম বেশি থাকাতে আমাদের কষ্ট বেশি পড়ে যাইতেছে, যার কারণে আমরা মুরগি যখন বিক্রি করি, যার কারণে খামারিরা আমরা মানে আমাদের লস হয়ে যেতেছে। সরকার থেকে কোনো নির্দেশনা কি দেওয়া হয় আপনাদেরকে? না, আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি বা কোনো সাহায্য সহযোগিতা? না। আচ্ছা, এই খামারটি নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনাদের? ভবিষ্যৎ ফার্ম আমরা চালাইতেছি ডেভেলপ করার জন্য, সামনে আরো বড় করব, আরো বেশি মুরগি পালবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলতেছি। এটা পুরোটাই তো ব্যবসায়িক উদ্যোগ। জি, ব্যবসায়িক। পলাশ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, এই পর্বটি দেখে আপনারা নিশ্চয়ই একটি পরিষ্কার ধারণা পেলেন যে সমন্বিত খামার করে কিভাবে ঝুঁকিগুলোকে বন্টন করা যায়। আপনারা একই সাথে একটি খামারে যদি অনেকগুলো জিনিসের একই সাথে চাষাবাদ করেন বা লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন খাত থেকে লাভ করা সম্ভব। বা একটি পতির জমিতে শুধুমাত্র কিছু সবজি বা ফলমূল চাষ করেও আমরা বেশ ঝুঁকিমুক্ত থাকতে পারি। সো যারা আসলে এখন পর্যন্ত খামার করবেন চিন্তা করছেন বা ভাবছেন যে আমি খামার করতে পারি, তারা একবার সমন্বিত খামারের আইডিয়াটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে বেশ লাভবান হবেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবার দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।